এদিকে গাড়ির ভেতর অস্বস্তিতে পিষ্ট হচ্ছে ইউষা। অদ্ভুতুরে কাণ্ড। যে বাড়িতে ও জন্মালো বড় হলো, আজ সেই বাড়িতে এসে ওর কেমন কেমন লাগছে। আগে বাবার বাড়ি ছিল, এবার পাশে শ্বশুর বাড়ির শব্দ যোগ হয়েছে। ইউষা এখানে সংসার পাতবে। এখন চাচা চাচি ওর শাশুড় শাশুড়ি। উফ, কাজিন বিয়ে করলেও বিপদ। ওদিকে কানে আসছে মামাতো ভাই বোনদের মশকরা। ইউষা আরো চুপসে যাচ্ছে তাতে। এখন অয়ন ভাই আবার কি করবেন? ও চাইছে না অয়ন ভাই বিপাকে পড়ে এমন কিছু করুক যাতে ওনারও অস্বস্তি হবে, খারাপ লাগবে। কিন্তু কিছু বলার উপায় নেই। এখানে অয়নের নানার বাড়ির লোকজন আছেন, দিদুনের বাবার বাড়ির আত্মীয়রাও আছেন। এদের কাছে তো ইয়সা নতুন বউই। নতুন বউদের এত কথা বলা মানায়? মেয়েটা ছটফট করে তুষিকে খুঁজল। তুষি এই গাড়িতে আসেনি, দেখতেও পাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? গাড়ির দরজাটা অয়ন টেনে খুলল তখনই। নড়ে উঠল ইউষা। পাশ ফিরতেই অয়ন বলল, নাম? ইউষা স্বস্তি পেল। যাক, অয়ন ভাই চোখের বসে কোনো কাজ করছে না। আস্তে ধীরে পা দুটো মাটিতে ছোঁয়ালো ও। তবে সোজা হয়ে দাঁড়ানোর আগেই চট করে ওকে দু হাতে তুলে ফেলল অয়ন। ইউষা চমকালো খুব। থমকালো তার উসখুসে মনি। এক বাড়ি ভর্তি মানুষ, মা চাচি সবার মধ্যেই আচমকা কাণ্ডে লজ্জার চেয়েও মেয়েটা অবাক হলো বেশি। প্রথম দফায় ধর্মরিয়া অয়নের গলা পেঁচিয়ে ধরলেও হাত দুটো আস্তে ধীরে শিথিল হয়ে গেল। অথচ বুক চিতিয়ে হাঁটা ধরল অয়ন। ততক্ষণে পেছনে ছোটদের হইচই পড়েছে, শীষ বাজাচ্ছে কেউ কেউ। সব ফেলে অয়ন এগিয়ে চলল সৈয়দ নিবাসের দিকে। তনিমা রেহেনুমা মুখ দেখা দেখি করে হাসলেন। রেহেনুমা বললেন, মনে হচ্ছিল জোড়াজুড়ি সংসার হবে, কিন্তু এখন মনে হচ্ছে সময় অনেক কিছুই বদলে দেয় আপা। তা যা বলেছিস, ওরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। উঠোন পেরিয়ে সৈয়দ নিবাসের চোখাট ছোঁয়ার পুরো পথ ইউষা চেয়ে রইল অয়নের মুখের দিকে। নিষ্পলক চেয়ে দেখলই চিবুক। অয়ন থামলো হঠাৎই। ভেতরে না ঢুকে ঠিক দৌড়ের গোড়ায় এসে দাঁড়ালো। তারপর তাকালো ওর দিকে। একযোগে চেয়ে থাকা মেয়েটাকে কেমন করে বলল, আজ একসাথে শুধু বাড়িতে ঢুকবো না, বরং আমারও একটা সফট পাড়ি দেব। তুই শুধু এই সফরের মাঝপথে আমার হাত ছেড়ে দিস না। ইউষার বুক ভিজে গেল পশলা মাখা প্রেমের বৃষ্টিতে। আকুল হয়ে বলল, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। নিঃশ্বাস ফেলতে ফেলতে হাসল অয়ন। নিশ্চিন্ত হলো হয়তো। তবে খুশির হাসি না শোকের, তা স্পষ্টভাবে আলাদা করা গেল না। মুহূর্তেই ডান পা বাড়িয়ে বাড়িতে ঢুকে গেল সে। যে বাড়িতে মেয়ে ইয়সা আজ পেল এক নতুন পরিচিতি। সৈয়দ অয়ন আফসারের স্ত্রী, আর এই বাড়ির সেজ বউ। রাত প্রায় 1টা বাজে। শুনশান গোটা বাড়ি। অতিথি যারা ছিলেন ক্লান্ত থাকায় এক এক ঘরে বিশ্রাম নিচ্ছেন তারা। কোথাও কোনো শব্দ নেই, গান বাজনা নেই। চারিদিকে ভুতুড়ে অন্ধকারের মতো নিস্তব্ধ যেন। মাথার উপর খোলা কালো আকাশটা নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। ছাদের হাওয়ায় হাওয়ায় সিগারেটের গন্ধ ছুটে বেড়াচ্ছে। ছেলেটা বিচলিত হয়ে পায়চারি করতে করতে সিগারেট টানলো কয়েকবার। স্মোকিং এর অভ্যাস নেই, না আছে স্বভাবে। স্বার্থর থেকে পেল তো পেল, এই বাজে অভ্যাসটাই পেয়েছে ও। মাথায় খুব চিন্তা থাকলে সিগারেটে আরাম পায় স্বার্থ। অয়নেরও আজ তাই ইচ্ছে করছিল। ব্যাপারটা সত্যি এরকম। এই তামাকে চুইয়ে পড়া ধোঁয়া প্রতি টানে ওর সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনাও যেন টেনে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অয়ন যে জায়গায় হাঁটাহাঁটি করছে ঠিক সেই বরাবর নিচেই ওর ঘর, যেখানে আজ ইউষা আছে ওর স্ত্রীর রূপে। আজকে ওদের প্রথম রাত, এক কথায় বাসর রাত। অয়ন বুঝতে পারছে না এই শব্দটাকে ও স্বাভাবিক করবে কিভাবে। ঘরে গিয়ে কি দেখবে ও? ইউষা এক হাত ঘুমটা দিয়ে খাটে বসে আছে, নিশ্চয়ই অপেক্ষা করছে অয়ন সযত্নে ওই ঘুমটা তুলবে। কিন্তু পারবে অয়ন? রুমে ঢোকার আগে বাইরে থেকেও অনেকের কথাবার্তা শুনেছে। ভেতরে তখন নারী মহলের আড্ডা ছিল। বাসর আলাপ নিয়ে এমন এমন কথা বলছিল ইউষাকে, লজ্জায় ওরই থতমত খেয়ে যাওয়ার দশা। তারপর থেকে ঘাপটি মেরে অয়ন ছাদেই বসে আছে। ও হাত ঘুরে দেখল 40 মিনিটেরও বেশি সময় শেষ। এবার ফেরা উচিত। অয়ন সিগারেট ফেলল। মাথার চুল বাঁ হাতে ঠেলতে ঠেলতে ভাবল কত কি। জীবনের সমীকরণ মেলালো। হঠাৎ টের পেল ধূপধাপ পায়ে এদিকেই আসছে কেউ একজন। চটজলদি নিজেকে ঠিকঠাক করলো ও। ভাবলো বাড়িতে আত্মীয় স্বজন তো কম নেই, হবে কেউ একটা। পরপর শ্বাস টেনে নিচে নামবে বলে ঘুরল অয়ন, তক্ষুনি ওপাশ থেকে উঠে এলো তুষি। অমনি মুখোমুখি বিঁধে গেল দুজনে। মেয়েটার দু হাতে একটা বড় শীতল পাটি।
এমন অপ্রত্যাশিত সামনাসামনি হওয়ায় একদণ্ড থামলো ওরা। চোখে চোখ পড়তেই মাথা নুইয়ে নিল অয়ন। কিন্তু তুষির মাঝে বিস্ময়। অয়ন এই সময় ছাদে কেন? ইউষা তবে ঘরে একা? তুষির বুক দুরুদুরু করে উঠল এক নতুন শঙ্কার ছোবলে। ওদের দুজনের মধ্যে কি তাহলে কিছু ঠিক নেই? নাকি অয়ন ভাই এখনো সহজ হতে পারছেন না? অয়ন তখনই পাশ কাটিয়ে নেমে যেতে নেয়। পেছন থেকে তুষি উতলা হয়ে ডাকে। অয়ন ভাই। অয়ন থামলো, ফিরল না। ও ছটফটিয়ে বলল, ইউষা, ইউষাকে ভালো রাখবেন অয়ন ভাই। মেয়েটা খুব ভালোবাসে আপনাকে। অনেকে এত ভালোবাসা মাথা ঠুকে মরে গেলেও পায় না। শরীরটা ঘুরিয়ে চাইল অয়ন। তুষি ওর উত্তরের আশায় মরিয়া হয়েছে। অথচ মেয়েটার মুখে সরাসরি নজর পড়তেই চেহারা রং পাল্টে গেল তার। বদলালো চোখের গড়ন, চাউনির ধরন। কেন যেন মনে হলো ওর জীবনের এই টানাপোড়েন, এই অস্বস্তিকর অবস্থায়, এই দোলাচল সবকিছুর মূলে তুষি। এই মেয়েটার জন্যই সব হচ্ছে। মেয়েটা যদি শুরু থেকে ওর সাথে না মিশতো, যদি পড়ার ছুতোয় বইয়ের ছুতোয় বারবার কাছে না ঘেঁষতো, যদি সেদিন অমন করে না হাসতো, অয়ন দুর্বল হতো না, কিংবা বিয়ে করবে বলে আশা দেখিয়ে না রাখতো, এতটা বিধ্বস্ত হয়ে পড়তো না অয়ন। নিজেকে সামলানোর একটু শক্তি অন্তত বেঁচে থাকতো হৃদয়ে। অয়ন কি থেকে কি ভাবলো জানা নেই। চোখ মুখ শক্ত করে 2 সেকেন্ড দেখলোই তুষিকে। পরপর তুম করে বলে বসলো, তুষি, আমি খুব করে চাই তোমার আর ভাইয়ার একটা ছেলে সন্তান হোক। এই অয়নের মতো হোক সেও। সেও কোনো মেয়েকে প্রচণ্ড ভালোবাসুক, আর তারপর তাকে না পেয়ে পুরে মরুক বিরহে। এটা কি অভিশাপ ছিল? তুষির বুকটা ছ্যাদ করে উঠল ভীষণ জোরে। ততক্ষণে নেমে গেছে অয়ন। কিন্তু তুষি এলোমেলো হয়ে পড়ল। অয়ন ভাই তো সেদিন বললেন ওর উপর আর রাগ নেই, তাহলে আজ আবার এই কথা বললেন কেন? চিঠিতে তো সবটা বুঝিয়েছিল তুষি। তবে আবার ওসব কথা উঠল কেন আজ? মেয়েটার মুখে সব উচ্ছ্বাস শুকিয়ে কাঠ হয়ে গেল। স্বার্থ উপরে আসছিল। অয়ন মুখোমুখি হলেও থামলো না কেউ। তবে উপরে উঠতে উঠতেও ভাইয়ের ওই তাড়াহুড়ো গতির দিকে ভ্রুকুচকে চেয়ে রইল সে। পরপর চোখ তুলে দেখলো মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা তুষিকে। একটু চিন্তা হলো স্বার্থর। এগিয়ে গেল জলদি, জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? তুষি চুপ করে চেয়ে আছে কোথাও, চোখের পাতা পড়ছে না। স্বার্থ গলা বাড়িয়ে ডাকলো। এই চোর! নড়ে চড়ে চাইলো মেয়েটা। হুম, কি? কই কিছু না। স্বার্থ আর জোর করলো না। ছাদের মেঝেতে পা ফেলতে ফেলতে বলল, আমি তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি মিথ্যা বলছো না সত্যি। তাহলে কি দরকার লুকানোর? তুষি ঠোঁট টেনে হেসে বলল, ছাড়ুন না ওসব। এটা কোন দিকে বিছিয়ে দেব বলুন? আবার আপনি? বলেছি তুমি করে বলতে। অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার এসব আপনি শুনতে ভালো লাগে না তুষি। আচ্ছা বেশ, এরপর থেকে তুমি করে বলবো। এরপর না, এক্ষুনি। তুষি চোখ বড় বড় করে তাকায়। স্বার্থ তাড়া দিল। বলো। কই বলতে বলেছি। তুষি মাথা নুইয়ে বলল, কি বলবো? যা ইচ্ছে। তুষি কিছুক্ষণ ভেবে ভেবে বলল। তুমি কেমন আছো? হেসে ফেলল স্বার্থ। ছাদের সব থেকে পরিষ্কার দিকটা হাত দিয়ে দেখিয়ে বলল। ওখানে। ঘাড় নাড়ল তুষি। সেই লোহার দোলনাটাকে পেছনে ফেলে শীতল পাটি বিছিয়ে দিল সামনে। স্বার্থর হাতে চায়ের ফ্লাক্স আর দুটো কাপ ছিল। ছিল এক ঝুড়ি স্ন্যাক্স। সেগুলো রেখে বসলো ও। তুষি বসতেই চোখের ইশারায় দোলনা দেখিয়ে বলল, এইটার কথা মনে আছে? ওখানে বসে আমি তোমাকে প্রথম ছুঁয়েছিলাম। প্রথম শুনেছিলাম তোমার নিঃশ্বাসের শব্দ। সেই দৃশ্য মনে করতেই তুষির মেয়েলি রন্ধ্রে আরেক চোট ঝাঁকুনি লাগলো আজও। লাজুক কণ্ঠে বলল, আর প্রথমবার কোনো পুরুষ মানুষ আমায় ওভাবে ধরেছিল, আমার সারা শরীর কাঁপছিল তখন। সাথে আমার বুকটাও সেদিন প্রথম কাঁপিয়েছ। তুষি অবাক চোখে বলল, সেদিনই? কিন্তু প্রশ্রয় দিতে চাইনি। তুমি আমার অনেক ছোট। উচ্চতায়, স্বাস্থ্যে, বয়সে সবকিছুতেই আমাদের কোনো মিল ছিল না। তুষির কথাটা পছন্দ হলো না। উদ্বেগ নিয়ে ঘুরে বসলো ওর দিকে। তার চেয়েও বেশি উদ্বেগ নিয়ে বলল, তাতে কি হয়েছে? আল্লাহ আমাকে আপনার... স্বার্থ চোখ রাঙাতেই শুধরে নিল। তবে একই রকম বিজ্ঞ হাব ভাব করে বলল, তোমার চেয়ে আল্লাহ আমাকে একটু খাটো বানিয়েছেন তো কি? বউকে সব সময় স্বামীর কাঁধ অব্দিই সুন্দর লাগে। আমি হাই হিল পরলে তো আপনার, না মানে তোমার কাঁধও পার করে ফেলবো। আর লম্বা দিয়ে কি হবে? আপনি, না, তুমি কি আমার কাঁধে উঠে পড়বে? পারবে? দ্বিতীয়ত, স্বাস্থ্য একটা ছোটখাটো ব্যাপার। এটা তো একদিন বাড়বেই, তাই না? একটু ঠিকঠাক খেলেই আমি মোটা হয়ে যাব। বাকি হচ্ছে, তুমি বয়সের কথা বলছো কেন?
আমি আপনার চেয়ে ছোট হলেও বা কি এসে যায় তাতে? আমি কি তোমার কোলে উঠে বসে থাকি? ফিরে খেতে চাই আমি? শুনুন, ওসব দিয়ে কিছু এসে যায় না। আসল হচ্ছে মনের মিল আর ভালোবাসা। আমি অনেক ভালো বউ হচ্ছি না, রান্নাও শিখেছি। এরপর থেকে তো তোমার সব কাজ আমিই করে দেব। আপনার যখন যা লাগবে সব। আমার মধ্যে কত বদল এসেছে জানেন? দরকার হলে আরো বদলে ফেলবো নিজেকে। আপনি না, তুমি আমার নিয়ে কোনো অভিযোগ করতেই পারবে না। উফ, এই আপনি তুমি তো অসহ্য। উফ। স্বার্থ চুপ করে চেয়ে রইল। তুষের চোখ মুখ খুব সিরিয়াস, নাকটা লাল। বোঝাই যাচ্ছে একটু আগে স্বামীর মুখের ওসব কথায় তার মন ভেঙেছে। স্বার্থ তুরন্ত হাত বাড়িয়ে ওকে বুকে টেনে আনলো। তোমাকে আমার জন্য চেঞ্জ হতে হবে না তুষি, তুমি যেমন আমার তেমনই পছন্দ। তুষের হৃদয় জুড়িয়ে গেলেও খরগোশের মতো মাথা তুলে বলল। তাহলে আপনি করে বলি। সঙ্গে সঙ্গে পুরো কণ্ঠে নিষেধ জারি হলো। না। অয়ন দরজায় দাঁড়িয়ে শ্বাস নিল বারবার কয়েকবার। মাথা চুলকে ভাবলো ঢুকবে কিনা, তারপর টোকা দিয়ে আস্তে করে বলল, ঈশা আসবো? এসো। দরজা খোলাই ছিল। পর্দা ঠেলে ঢুকলো অয়ন। চোখটা প্রথমেই পড়ল বিছানার উপর। রজনীগন্ধার ঘন ফুলের টানেল দিয়ে বাসরের খাট সাজানো, সাদা চাদরের উপর আবার গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখা। অয়ন চোখ খিচে নেয়। কি করবে বুঝলো না। ঘুরে দরজাটা লাগালো কোনো রকম। ছিটকিনি তুলতে তুলতে পাশ ফিরে চাইলো এতক্ষণে। যা কিউষা বিয়ের কাপড় পাল্টে ফেলেছে। পরনে একটা লাল কালো মিশেলের কালকি সিল্ক শাড়ি, চুল হাত খোপা করা, ঝুঁকে কিছু করছিল। আর তাতেই অয়নের নজরে বিঁধল ওর খোলা ফর্সা পিঠটাই। ঝট করে মাথা ঘুরিয়ে আনলো সে। গলা ছেড়ে বলল, কি করছিস? ইউষা ব্যস্ত গলায় জানালো, ওই বিয়েতে বড় মা শাড়ি কিনলো যে, ওগুলো এই ব্যাগটাই ছিল, একটা বের করলাম। এখন আর চেন আটকাতে পারছি না। এত কাপড় যে কেন কিনেছে। অয়ন এগিয়ে এসে বলল। দেখি সর। ইউষা এক পাশে সরে এলো। ও এক হাতে দিয়ে লাগেজের উপরটা চেপে আরেক হাতে চেন টানলো চোখের পলকে। সোজা হতেই ইউষা বলল, বাব্বা, আমি এতক্ষণ ঠেসেও পারছিলাম না, আর তুমি ধরতেই হয়ে গেল। অয়ন তাকালো। এত কাছ থেকে সোজাসুজি এবার। ইউষা এক পাশে সরে এলো। ও এক হাত দিয়ে লাগেজের উপরটা চেপে আরেক হাতে চেন টানলো চোখের পলকে। সোজা হতেই ইউষা বলল। অয়ন তাকালো। এত কাছ থেকে সোজাসুজি এবার। ইউষার মুখে সাজগোজ কিছু নেই, বরং ক্লান্ত ছোট্ট একটা চেহারা। অয়ন হুট করে খেয়াল করলো শাড়ি চুড়ি আর কানে নাকে গলার ছোটখাটো গয়নায় ইউষাকে বউ বউ লাগছে। অয়নের বউ ভাবতেই ছেলেটা শির দ্বারা সোজা করে দাঁড়ালো। জিভে ঠোঁট চুবিয়ে তাকালো এদিক ওদিক। ইউষা জিজ্ঞেস করলো, ফ্রেশ হবে না? হচ্ছি। অয়ন তোয়ালেতে হাত দিল, দেখলো ভেজা। ইউষা নিজেই আগ বাড়িয়ে বলল, আমার টাওয়ালটা তো আনা হয়নি এ রুমে, তাই তোমারটা ইউজ করেছি। আচ্ছা, নো ইস্যু। ওয়াশরুমে যেতে যেতেও ইউষাকে দেখলো অয়ন। মেয়েটা তাহলে সহজ আছে। ক্লাবে যেভাবে কাজ ছিল, শাড়ি পাল্টানোতে ভালোই হলো বোধ হয়। কিন্তু কেন ভালো হলো? ওর কি তবে অয়নের থেকে কোনো প্রত্যাশা নেই? খাতা কলমে স্বামী স্ত্রী হলেও ওরা কি আদৌ তা হতে পারছে না? কত কি ভাবতে ভাবতে ভেতরে ঢুকে গেল মানুষটা। ওই বন্ধ দরজার দিকে চেয়ে ইউষা এতক্ষণে রুদ্ধ দম ফেললো। দুর্বলের মতো শরীর ছেড়ে বসলো সোফায়। বিড়বিড় করে বলল, আল্লাহ, একটু শক্তি দিও, একটু ধৈর্য দিও আমায়। তুষি চায় চুমুক দিয়েই নাক কুচকে ফেলল। ইস, মজা হয়নি। বললাম রান্নাঘরে গিয়ে বানিয়ে নিয়ে আসি। প্যাকেট চা কি বিষাদ রে বাবা। চায়ে অ্যাটেনশন দিচ্ছ কেন? তাহলে কিসে দেব? স্বামীর উপর। তুষি বলল, এই বাজে চা খেলে বুঝতে আমাদের বস্তির ড্রেনের পানিটাও এর চেয়ে ভালো। সেটাও খেয়ে দেখেছো? তুষি থতমত খেয়ে বলল, এমা না, আমি তো একটা দারুণ উদাহরণ দিলাম। আচ্ছা আপনি না মানে তুমিই খেয়ে বলো, এই চা মজা কিনা। তুষি স্বার্থর কাপে চা ঢালতে গেল। পূর্বেই ওর কাপটা টেনে নিল সে। ফটাফট চুমুক দিতেই তুষি উদ্বিগ্ন হয়ে বলল, এমা, এটাতে তো আমি খেলাম। তো এটা হয়ে গেল না। আপনার তোমার তোমার তো সব আলাদা। স্বার্থ অন্ধকারের দিকে চেয়ে ঠোঁটের কোণ তুলে হাসলো। দুষ্টু হাসি। তুষির মোটা মাথা দিয়ে আজকেও সেটা ধরতে পারল না। তবে খেয়াল করলো, ঠিক যেখানে ওর লিপ বাম লেগেছিল স্বার্থ সেখানেই চুমুক দিচ্ছে। কেন যেন ভীষণ লজ্জা পেল মেয়েটা। আজকের প্রচন্ড বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছিল ওর বুকের ধার।
তুষি তাও চেয়ে রইল সেদিকে। সার্থক খেয়াল করলো মেয়েটার উচ্ছ্বসিত দৃষ্টিরা আচমকা কেমন নিস্পন্দ হয়ে গিয়েছে। মৃদু উদ্বিগ্ন হয়ে বলল। তুষি কি হয়েছে? তুষি ঢোক গিলে হাসলো, সাথে সাথেই বলল। জানেন, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। স্কুলের স্যাররা আমার অনেক প্রশংসা করতো। সব থেকে বেশি আদর করতেন ইংরেজি যিনি পড়াতেন, সেই মুনিয়া ম্যাডাম। মাঝে মধ্যে আমায় ওনার বাসায়ও নিয়ে যেতেন। উনিই আমায় শিখিয়েছিলেন শুদ্ধ ভাষায় কথা বলতে হয়। বলেছিলেন বাচনভঙ্গি মানুষের রুচি তুলে ধরে। আবার আমি যাতে বস্তিতে থেকে ভুলে না যাই, তে বলেছিলেন তুমি তো সিনেমা দেখেও সেখানে সবাই কিভাবে কথা বলে শিখে রাখবে, এরপর একা একা চর্চা করবে। আমিও তাই করতাম। আমি যখন ক্লাস 3-তে, জানুয়ারি মাস, স্কুল থেকে নতুন বই দিল। আমি বই নিয়ে লাফাতে লাফাতে ঘরে এসে দেখি দাদি কাঁদছে, হাত পায়ে মারের দাগ। শুনলাম চুরির দায়ে তাকে কাছ থেকে মেরে বের করে দিয়েছে। অথচ দাদি চুরি করেনি, সে কিছু জানতোই না। যেখানে খাবো কি তারই ঠিক নেই, সেখানে আমার পড়াশোনা। দাদি খুব কষ্ট নিয়ে জানালো আমায় আর পড়াতে পারবে না, বইগুলো ফেরত দিয়ে আসতে। আমিও চুপ করে মাথা নেড়ে বললাম আচ্ছা। ছুটে একটা নিরিবিলি জায়গায় এসে কাঁদলাম খুব। বই খাতাগুলো মেলে মেলে দেখলাম, হাত বোলালাম। আমার চোখের জলে বই ভিজে গিয়েছিল। আক্ষেপে পাড়া অসহায়ত্বে বাচ্চা তুষি সেদিন হাউমাউ করে কেঁদেছে, কিন্তু মাথায় হাত বুলিয়ে মোছানোর একটা মানুষ ছিল না, জানেন। সার্থর বুক মুচড়ে উঠল, পাংশুরে হলো শক্ত চেহারা। প্রথমেই মাথায় এলো বাবার কথা। বাবার জন্যই মেয়েটা শৈশবে এত দুঃখ পেয়েছে, এত দুর্ভোগ সয়েছে। কিন্তু মুখে বলল। খুব কষ্ট হয়েছিল? তুষি টলমলে চোখে হাসলো ফের, বলল। হয়েছিল, তবে ওই কষ্ট কম। আমি এর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি আইরিনকে বিয়ে করবেন বলেছিলেন। ওটা তো মিথ্যে ছিল। হুম। তুষি মুখ ফিরিয়ে নিল। সার্থ আবার চিবুক ধরে ফেরালো নিজের দিকে, কপাল গুছিয়ে বলল। সেজন্য সরি বলিনি। তুমি জানো আমি সহজে কাউকে সরি বলি না। বয়সে বড় হলে এক কথা, কিন্তু নিজের চেয়ে এত ছোট কাউকে ওই দিন প্রথম সরি বলেছি আমি। তুষি মিটিমিটি হেসে বলল। সেদিন প্রথম না, আরো একদিন বলেছিলেন। কবে? যেদিন নেশা করে আমার ঘরে ঢুকেছিলেন। সার্থ তাজ্জব হয়ে চেয়ে রইল সেকেন্ড। তুষি ভীষণ উপভোগ করলো ওর চাউনি, খুশিতে খলবলিয়ে বলল। মেঝেতে হাত পা ছড়িয়ে বলেছিলেন, সেনরিটা আই এম সরি। প্রথম তো ভেবেছিলাম কাকে যেন ডাকছেন, পরে যখন আমার কথা বলেন তখন বুঝেছি। শেষটুকুতে তুষির চেহারায় তুষ্টির আলো ফুটল। সার্থ নির্বোধ বনে বলল। মানে আমি যদি সেদিন সরি বলি তাহলে তুমি আমার উপরে রেখেছিলে কেন? কারণ আপনি আইরিনকে বিয়ে করতে যাচ্ছিলেন। তুমি আমাদের বিয়ের পরেও তো রেখেছিলে। তুষি ফটাফট বলল। খুশি থেকে কষ্ট দিয়ে নেশায় বলা সরি আমি নেব কেন? খুব চালাক না? বিটকেল বলো আমাকে, কিন্তু তোমার শিরে শিরে বিটকেলি বুদ্ধি। অতটাও না, বস্তিতে বড় হয়েছি, একটু শেয়ানা আমি, এই আর কি। স্বার্থ থুতনিতে হাত ঘষতে ঘষতে ভাবছিল। চুমু অবধি মনে আছে ওর, তারপরটুকু তো মনে পড়ছে না। তক্ষুনি ওর চওড়া কাঁধে মাথা নামিয়ে এলিয়ে দিল তুষি, মিহি গলায় বলল। জানেন, আমি যেদিন প্রথম বুঝলাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সেদিন আমি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি। আমার কি ভালো কি খারাপ সব নিয়ে ভেবেছি। আপনাকে একটু দেখার জন্য স্টোর রুমের দরজার আড়ালে লুকিয়ে থেকেছি আমি মুহূর্তের পর মুহূর্ত। তখন আমার খুব ইচ্ছে করতো আপনার সাথে কথা বলতে, যে কোনো ছুতোয় আপনার পাশে বসে থাকতে, আপনাকে একটু ছুতে। আজ আল্লাহ আমাকে চাওয়ার থেকেও বেশি দিয়েছেন। আমি কোনোদিনও ভাবিনি আপনিও আমায় ভালোবাসবেন। আপনার সাথে রাতের আকাশ দেখার স্বপ্নটাও কেমন পূরণ হয়ে গেল, তাই না? আমি একবার বলাতেই আপনি রাজি হবেন জানলে আরো আগে বলতাম আমি। স্বার্থ উত্তর দিল না। রাতের গায়েবী আলোতে শুধু এক ধ্যানে দেখল তুষির মোমের মতো মুখটা। জবাব না পেয়ে তুষি মাথা তুলে চাইল। স্বামীর অপলক দৃষ্টি দেখে রুচিয়ে বলল। কি দেখছেন? তোমাকে। তুষি মিয়ে গেল কিছুটা। রোজই তো দেখেন। আবার আপনি করে বলছো? ও ঠোঁট উল্টে বলল। আমার মুখে তুমি আসছেই না। স্বার্থ এই প্রসঙ্গ থেকে রেহাই দিল বোধ হয়। এক পল চুপ থেকে ডাকলো। তুষি, হুম। আমি তোমার প্রেমে এত পাগল হলাম কবে? তুষির গাল দুটো ফেপে উঠল, লজ্জায় চোখ নামিয়ে বলল। আগে তো আমায় পাগল বানিয়েছেন, তারপর না। স্বার্থ চট করে উঠে দাঁড়ালো, ভারী ব্যস্ত হয়ে বলল। তাহলে চলো। কোথায়? রুমে। কি? কেন? আমাদের তো আজকে সারা রাত এখানে থাকার কথা। কত কি নিয়ে এলাম সেজন্যে। ছিল,
এখন মন বদলে গেছে, আপাতত অন্য কিছু চাই। কি চান? ভেঙে বলবো? তুষি বিস্মিত হয়ে বলল। পাগল হলেন? এখানে কি সুন্দর বাতাস, আমি এখন ছাদ থেকে যাবই না। তাহলে যাও, ওই চিলেকোঠার আলোটা বন্ধ করে এসো। তুষির চোখ কপালে উঠে গেল। ইঙ্গিত বুঝতেই হার মানল বেচারি। হতাশ শ্বাস টেনে দাঁড়ালো নিজেও। পরাজয় স্বীকার করে বলল। না থাক, যাচ্ছি। অয়নের একটু সময় লাগলো ফ্রেশ হতে। বাইরে এসে দেখলো ইউষা বিছানা ছাড়ছে। চাদরে থাকা ফুলের পাপড়ি সব এখন গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ওকে দেখতেই বলল। নাও শুয়ে পড়ো। সেই কোন সকালে উঠলে? ঘুম পাইনি? অয়ন বিস্ময়ে আবির্ভূত হয়ে যায় ওর হাবভাব দেখে। কিছুতেই ভেবে পায় না ক্লাবে অমন জোরে জোরে কাঁদতে থাকা মেয়েটা এত সহজে স্বাভাবিক হলো কি করে। বারান্দার দিকে এগোতে নিলে ইউষা বাদ সাধল। নিজেই ওর হাত থেকে শেরওয়ানিটা নিয়ে বলল। আমি নেড়ে দিচ্ছি। অয়ন এসে বিছানায় বসলো। পায়ের নিচে নরম ফুলের পাপড়ির ছোঁয়ায় টের পেল ওর খুব নার্ভাস লাগছে। কেন লাগছে? ইউষাকে ও ছোট থেকে চেনে, বলতে গেলে একই সাথে বড় হওয়া। তাহলে হঠাৎ করে মেয়েটাকে নিয়ে এমন যার পরনায় সংকোচ কিসের? ইউষা ঘরে এসে বলল। আচ্ছা, ঘরে কি এক্সট্রা কোনো টপার বা তোষক আছে? কি করবি? আসলে নিচে বিছানা করতাম, আমি কাউচে শুতে পারবো না। আর ফ্লোরে এত ঠান্ডা, শুধু চাদরেও হবে না। আবার বাইরে গিয়ে আনতে চাইলে সবাই অনেক প্রশ্ন করবে। মা তো বলে দিয়েছে, বিয়ের প্রথম রাতে একবার বউ ঘরে ঢুকলে আর বের হতে নেই। অয়ন বুঝতে পারলো মেয়েটা চাইছে কি। ফোঁস করে শ্বাস ফেলে সরাসরি বলল। অয়ন থতমত খেয়ে বলল। ইউষা, এসব করার কোনো দরকার নেই। আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী, আমাদের সেই রকম করা উচিত যা আর 5টা স্বামী স্ত্রী করে। হ্যাঁ, আমরাও স্বাভাবিক হব। তুই বিছানায় শো। তোমার অস্বস্তি হবে না? তোর হবে? ইউষা গলায় চিবুক নুয়ে মাথা নাড়ল দুপাশে। বলল। আমার তো সমস্যা নেই। তাহলে আমারও নেই, আয়। অয়ন এই কোণে আছোয়া ছিল। ইউষা ঘুরে গিয়ে খাটের ওই কোণে বসলো। অয়ন বেড সুইচ টিপতেই পুরোপুরি অন্ধকারে ডুবে গেল ঘরটা। ইউষা জড়সড় হয়ে ওপাশ ফিরে শুলো। অয়ন শুলো ছাদের দিকে চেয়ে। পুরো ঘর ছেয়ে যাওয়া পিনপতন নীরবতার মাঝেই হঠাৎ ডাকলো মানুষটা। ইউষা। ইউষা জবাব দেয় আস্তে। জি। তোর টেডি আনছি। মা দিল না। তোমার বেডটা ছোট তো, কাল কাল নিয়ে আসবো। টেডি না ধরলে ঘুম হয়? পারবো, সমস্যা নেই। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। এতক্ষণে ওই পাশে গুটিয়ে শুয়ে থাকা মেয়েটা চমকে ফিরল অমনি। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল। হ্যাঁ। অয়ন শুয়ে থেকেই পাশে ফিরে চাইল। শান্ত দৃষ্টি তার। আমি এখন তোর স্বামী, তোর আমাকে ধরার অধিকার আছে। কিন্তু এভাবে দূরে দূরে থাকলে মুড অন করব কি করে? ইউষা চোখ নামিয়ে বলল। আমি একা এগোলে কি হবে শুনি? তোমাকেও তো এগোতে হবে। মুচকে হাসল অয়ন। শুয়ে একটু এগোলো শরীরটা। ও পাশ থেকে ইউষাও এগোয়। তারপর আরেকটু এগোয় অয়ন। 2-3বারের এই পদক্ষেপে মুহূর্তেই মাঝখানে থাকা বিশাল গ্যাপটা মিটে গেল ওদের। খুব কাছাকাছি হয়ে পড়ল দুজন। অয়ন বলল। মাথা তোল। বালিশ থেকে একটু করে মাথা তুলল মেয়েটা। নিজের একটা হাত লম্বা করে ছড়িয়ে দিল অয়ন। ইউষা দুরু দুরু বুক নিয়ে মাথা রাখলো তার বাহুতে। তারপর ওর একটা হাত নিয়ে নিজের গায়ে রাখলো অয়ন। চোখ বুজে বলল। এবার ঘুমা। ইউষার ঘুম আসবে? তাও এই অবস্থায়? ও তো অয়ন ভাইয়ের বুকে ঢুকে আছে। তার আনচানে চিত্তের মাঝে অয়ন ভারী স্বরে বলল। এত জোরে হার্টবিট করছে কেন? স্পষ্ট শোনা যাচ্ছে। ইউষা লজ্জা পেয়ে গেল। মুখ লুকিয়ে রাখলো চুপ করে। একটা সময় টের পেল অয়ন ঘুমিয়ে গেছে। তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ঘরে। ইউষা মুখ তুলে চাইল। ঘুমন্ত অয়ন ভাইকে দেখলো চেয়ে চেয়ে। দু চোখ ছাপানো তৃষ্ণা তো মিটিয়ে নেওয়া চায়। আর সেই তৃষ্ণায় এমন জোর যে অন্ধকার রাত ফুরিয়ে আলো ফুটলো কখন মেয়েটা টেরই পেল না। সকাল সকাল ঘুম ভেঙে বিছানা খালি পেল অয়ন। বা পাশটা পুরো ফাঁকা পড়ে আছে। ঘরের কোথাও ইউষা নেই। এত ভোর ভোর কবে থেকে উঠতে শিখলো মেয়েটা? অয়ন শোয়া থেকে বসতে গেল। টের পেল ওর বাঁ হাত অবশ। ব্যথায় নাড়ানো যাচ্ছে না। কিসের ব্যথা এটা? ভাবতে গিয়ে মনে পড়লো কালকের কথা। ও তবে সারা রাত ইউষাকে বুকে নিয়ে ঘুমিয়েছে।
কিন্তু অয়নের ঘুম তো এত ভালো না। এমনই সময় এক মাথায় শুলে সকালে নিজেকে আবিষ্কার করতো খাটের অন্য মাথায়। এই ছেলে এত বড় রাতটা একভাবে পার করে দিল। এত নিশ্চিন্তে শেষ কবে ঘুমিয়েছিল অয়ন? না, ঠিক মনে পড়ল না। তবে কি ভেবে মাথা নুইয়ে হাসলো একটু। তক্ষুনি বাইরে পায়ের শব্দ শোনা গেল। এদিকেই আসছে কেউ। অয়ন ঠিকঠাক হয়ে বসলো সাথে সাথে। ইউষা ঘরে ঢুকেছে। পরনে তাঁতের শাড়ি, শুকনো হলুদের মতো রং, সাথে হাফ হাতার ব্লাউজ, মাথায় গামছা পেছানো। কফি এনেছে। স্নিগ্ধ পাপড়ির মতো দুই ঠোঁট টেনে বলল। গুড মর্নিং। অয়ন আবিষ্কার করলো ইউষার দিকে তাকাতে ওর কেমন কেমন লাগছে। একটু নার্ভাস কিন্তু অনেকটা জড়তা। চোখ না মিলিয়ে ছোট্ট করে বলল। গুড মর্নিং। ইউষা এগিয়ে আসে। কফির মগ বা পাশে রাখতেই মুখটা ডান দিকে ফিরিয়ে নিল অয়ন। ইউষা আবার মগটা ওর সামনে দেওয়ার জন্য ডান দিকে গিয়ে দাঁড়ালো। অয়ন তড়িৎ মুখ ফিরিয়ে আনলো বামে। ও খেয়াল করলো কিছু বিভ্রান্ত হয়ে বলল। কি হয়েছে অয়ন ভাই? কই? তোমার কফি। 2 চামচ চিনি খাও না? দেখো তো ঠিক আছে কিনা। অয়ন না তাকিয়ে মগ হাতে নিল। চুমুক দিয়ে চারপাশে চোখ রেখে বলল। তুই বানিয়েছিস? হ্যাঁ, দরকার ছিল না, ঘরেই তো টি কর্নার আছে। আমি ওপরেই আসছিলাম, ভাবলাম নিয়ে আসি, কিন্তু তুমি এরকম করছো কেন? অয়ন সেই এদিক ওদিক চেয়ে বলল। কি করছিস? ইউষার একটু মন খারাপ হলো, কিন্তু আর ঘাটলো না অয়নকে। চুপ করে পাশ কাটিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। পাতলা গামছার আড়াল থেকে মুক্ত করলো ভেজা চুল। মুহূর্তেই তরবর করে তা ছড়িয়ে পড়লো পিঠের নিচে। ইউষা সামনে চুল এনে গামছা দিয়ে মুছতে মুছতে পেছনে ছুঁড়ে মারতেই পানির ফোঁটা ছিটকে অয়নের মুখে গিয়ে লাগলো। চোখটা খিচে নিয়ে আবার খুলল সে। চাইলো ঘাড় ঘুরিয়ে। একটা চিকন বাঁকানো কোমরের সঙ্গে দুলতে থাকা চুলের গোছা নড়ছে। হাত নাড়াতে নাড়াতে ফাঁক গলে উকি দিয়েছে মসৃণ পেট। অয়ন চোখ সরিয়ে নিল। কেমন অস্থির হাব ভাব নিয়ে কফিতে ঠোঁট ছোঁয়াতে গেল। জিভে ছ্যাঁকা লাগলো অমনি। মৃদু শব্দে উফ করে উঠল সে। ইউষা চমকে পিছু ফিরে বলল। কি হয়েছে? অয়ন বিব্রত হয়ে পড়ল। খুব ব্যস্তভাবে বলল। কিছু না। নিচে কে কে আছে? মেজো ভাইয়া বাদে সবাইকে তো দেখলাম। চট জলদি উঠে দাঁড়ায় ছেলেটা, কফি নিয়েই নিচে যাবে বলে। ওকে দরজা অবধি যেতে দেখে ইউষা চোখ ফিরিয়ে আনলো। মন দিল নিজের কাজে। মাথা নাড়াতে গিয়ে বিড়বিড় করলো। ব্যাঙের ঘাটটা এত ব্যথা করছে। কিছু শুনতে পেয়েই দাঁড়িয়ে গেল অয়ন। কপালে ভাঁজ ফেলে বলল। ব্যথা কেন? হুম, না ওই। আমতা আমতা করার মাঝে অয়ন এগিয়ে আসে। সামনে দাঁড়ায়। চোখে মুখে ডাক্তারি পেশাদারিত্ব ফুটিয়ে বলে। কোথায় ব্যথা দেখি? ইউষার মুখ শুকিয়ে গেল। ঘাড়ের ডান পাশটা দেখালো দোনামোনা করে। আঙ্গুল আলতো বসিয়ে ঘাড়ের পেছনের পেশি ছুতেই ব্যথায় করে উঠল মেয়েটা। অয়ন বলল। এখানে? হুম। ঘাড় অনেকক্ষণ এভাবে উঁচু করে রাখলে এখনকার ছোট ছোট নার্ভে টান লাগে, তখন পেছনের পেপছিতে ব্যথা হয়। উঁচু করে রেখেছিলি? ইউষা বোকা বোকা হাসলো। মনে হয়। মেয়েটার ওই হাসিতেই অয়নের চোখের দৃষ্টি পাল্টে গেল হঠাৎ। কি যেন ভাবলো সে। বুঝলো অনেক কিছু। জিজ্ঞেস করলো শান্ত গলায়। রাতে ঘুমোসনি? ইউষা হকচকিয়ে বলল। হ্যাঁ, ঘুমিয়েছি তো ঘুমিয়েছি। মিথ্যে বলছিস কেন? আমাকে দেখছিলি তাই তো? ইউষার চেহারার রং বদলে যায়। রক্ত সরে সাদা দেখায় মুখটা। মাথা নুয়ে নিতেই কথাবার্তা খুইয়ে ফেলল অয়ন। দুপল থম ধরে চেয়ে রইল। পরপর ফোঁস করে শ্বাস ফেলে ড্রয়ার হাতিয়ে ওষুধ বের করলো। ইউষার সামনে রেখে সেই না তাকিয়ে বলল। এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পর। তারপর উত্তরের আশায় না থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাইরে। থানার পরিবেশ শান্ত। চেঁচামেচি বা হইহুল্লোড় নেই। পুরো দস্তুর ব্যস্ততা তবে। এই কেস ওই কেস, এই ক্লু সেই ক্লু নিয়ে সবার যেন হিমশিমে দশা। স্বার্থ একটা ফুটেজ চেক করছিল। পাশে দাঁড়িয়েছিলেন শরীফ। দুজনের চোখ যখন মনিটরে, পুলিশের আরেক কর্মী দরজায় এসে দাঁড়ালেন। সালাম ঠুকে বললেন। স্যার, জনাব জামিল এসেছেন। স্বার্থ অবাক হলো বটে। জামিল দেশে এলো কবে? ভ্রুকুচকে হাত ঘড়ি দেখলো এক পল। বলল। পাঠিয়ে দাও। স্ক্রিন পজ করতেই শরীফ বললেন। তাহলে স্যার আমি আসি, আপনার কথা বলুন। যাও। স্বার্থ চেয়ারে পিঠ ছাড়তেই ওপাশ থেকে ভেতরে এসে দাঁড়ালো জামিল।
শরীফ যাওয়ার সময় সালাম দিয়ে হ্যান্ডশেক করে গেল। স্বার্থ তুলসীর বিয়ের দিনই দুজনের বেশ ভাব হয়ে গেছে। উনি যেতেই জামিল প্রফুল্ল চিত্তে বলল, কিরে, কেমন আছিস? খুব মিস করছিলি মনে হয়। এত কল মেসেজ। দারোয়ান আবার বললেন বাড়িতে লোক এসেছিল। ব্যাপার কি? হ্যাঁ, বলতে বলতে চেয়ার টেনে বসতে গেল। স্বার্থ ভ্রুকুচকে বলল,